আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মুসলিম নিধনে ভারত ইসরায়েলের পরকীয়া প্রেম তুঙ্গে, যে ষড়যন্ত্রের ফন্দি আঁটছে মোদি নেতানিয়াহু। ভীতু, প্রতারক আর অভিশপ্ত এক জাতি, ইসরায়েল জুড়ে মানসিক জরুরি অবস্থা জারি। একই সময়ে সামরিক মহড়া ভারত পাকিস্তানের, যুদ্ধের দামামা কি ফের বেজে উঠল? ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার শঙ্কা, ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাশিয়া, জানালো ক্রেমলিন। চীনা ও রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলোকে অকেজো করতে মহাকাশে নতুন অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। সৌদির পর এবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব পাকিস্তানের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মুসলিম নিধনে ভারত ইসরায়েলের পরকীয়ার প্রেম তুঙ্গে। গুজরাটের কসাই মোদির শাসন আমলে সাম্প্রতিক বছরগুলোতে ভারত এবং ইসরায়েল পারস্পরিক সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। পার্স টুডে আরও জানায়, এই অঞ্চলের আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলির সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি সরে এসে ভারত ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমপক্ষ বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বেশ কয়েকটি বৈঠক করেছেন এবং তেল আবিবের সাথে ব্যাপক সামরিক এবং বাণিজ্য চুক্তি স্থাপন করেছেন। ভারতীয় এবং ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যেও অসংখ্য বৈঠক হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে ভারত ইসরায়েলের বৃহত্তম অস্ত্র ক্রেতা। ইসরায়েলের অস্ত্র বিক্রির 43%ই ভারত কেনে। সামগ্রিকভাবে ফিলিস্তিন ইস্যুতে ভারতের নীতি অতীত থেকে বর্তমান পর্যন্ত ছিল পরস্পর বিরোধী। দখলদারিত্বের শিকার ফিলিস্তিনি জনগণের প্রতি দিল্লির সমর্থন ইসরায়েলের প্রতি সমর্থনে রূপান্তরিত হয়েছে, এমন একটি সমর্থন যা রাজনৈতিক এবং অর্থনৈতিক মাত্রার মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি একটি সামরিক মাত্রাও অন্তর্ভুক্ত করে। যদিও 1988 সালে ভারত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল। যদিও ভারত 1950 সালে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু 1992 সাল পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস আল আকসা তুফান অভিযান শুরু করার সাথে সাথেই ভারত সরকার তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে ব্যাপক রাজনৈতিক সমর্থন দেয়। দখলদার শাসন ব্যবস্থার প্রতি নিঃশর্ত সমর্থনের সাথে সামঞ্জস্য রেখে ভারত জাতিসংঘে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকৃতি জানায়। এই সহায়ক দৃষ্টিভঙ্গি চরম হিন্দু জাতীয়তাবাদীদের অবস্থানকে প্রভাবিত করেছিল। তারা গাজা উপত্যকায় কি ঘটছে সে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রচারণা শুরু করেছিল। অবস্থানটি নেওয়া হয়েছিল ভারতের মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে ইসলামের বিরুদ্ধে প্রতিকূল বক্তৃতা প্রচার এবং প্রসারের জন্য। ভারতীয় কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে বিক্ষোভের অনুমতিও দিয়েছিল, একই সাথে ফিলিস্তিনের সমর্থকদের বিক্ষোভ দমন করেছিল। এই দুই দেশেরই লক্ষ্য এক, আর তা হলো মুসলিম নিধন। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও যুদ্ধ অধ্যয়ন বিভাগের প্রধান অশোক সুবিন বলেছেন, মোদীর প্রধানমন্ত্রীত্বের পর থেকে উগ্র হিন্দু জাতীয়তাবাদ বৃদ্ধি পাচ্ছে। যদিও গবেষক বিশ্বাস করেন যে বেশিরভাগ ভারতীয় এখনো ফিলিস্তিনি স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করে। ভারতীয় গণমাধ্যম মূলত হিন্দু জাতীয়তাবাদী সরকার প্রভাবিত এবং ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিকূল বক্তব্য ও প্রচারণা প্রবণতা লক্ষ্য করা যায়। অশোক শোভিন এই বিষয়টি উল্লেখ করেছেন যে মোদী সরকার বিশ্বাস করে যতক্ষণ গাজায় যুদ্ধ চলবে ততক্ষণ ভারতীয় গণমাধ্যম হামাসের নিন্দা করবে। যদিও এই পদ্ধতি ভারতীয় সমাজের মধ্যে ইসলামোফোবিয়া বৃদ্ধির একটি বড় সুযোগ। তিনি বিশ্বাস করেন যে ইসরায়েলি ও হিন্দু ধর্মের মধ্যে অনেক সাধারণ সংযোগ রয়েছে এবং উভয় মতাদর্শই সম্প্রসারণবাদ এবং অন্যদের বর্জনের ক্ষেত্রে সাধারণ লক্ষ্য করে নেয়। উভয় ধর্মই দাবি করে ভারত এবং অধিকৃত ফিলিস্তিন মূলত দুটি হিন্দু এবং ইহুদির সভ্যতা ছিল, কিন্তু তথাকথিত বহিরাগতদের দ্বারা দূষিত ছিল, বিশেষ করে মুসলমানদের দ্বারা, এবং এখন উভয় পক্ষই হিন্দু ও ইহুদি রাষ্ট্রের আগের গৌরব পুনরুদ্ধার করতে চাইছে। এ প্রসঙ্গে ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডে উল্লেখ করেছে যে কিছু হিন্দু চরমপন্থীরা ইসরায়েলের সাথে অস্ত্র হাতে নেওয়ার জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়ে এবং এ প্রসঙ্গে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নেভার গিলান গর্ব করে বলেছেন তিনি হিন্দু স্বেচ্ছাসেবকদের একটি বাহিনী গঠন করতে পারেন। সুতরাং অর্থনীতি এবং জনপ্রিয়তাবাদের পাশাপাশি ধর্মীয় ও জাতিগতভাবে এমনকি অভিন্ন শত্রুর মাপকাঠিতে
ফিলিস্তিনি ইস্যুতে ভারত তার নীতি পরিবর্তন করতে বাধ্য হওয়ার পেছনের কারণগুলোর একটি। নয়াদিল্লি তাই মোদীর শাসনকাল ধরেই ইসরায়েলকে সমর্থন করে আসছে। ভীতু, প্রতারক আর অভিশপ্ত এক জাতি। ইসরায়েল জুড়ে মানসিক জরুরি অবস্থা জারি। ইসরায়েলি সমাজ বিজ্ঞানীরা মানসিক জরুরি অবস্থার কথা বলেন। এমন একটি রাষ্ট্র যা সমাজকে যুদ্ধ এবং শান্তির মধ্যে একটি স্থির সীমানায় রাখে। রাজনৈতিক মনোবিজ্ঞানের অধ্যাপক ড্যানিয়েল বার্টালের মতে ইসরায়েলিরা দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতার অনুমতিতে জাগে, কারণ তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাস্তব এবং কাল্পনিক শত্রুদের দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। তিনি বলেন, যখন নিরাপত্তাহীনতা একটি সম্মিলিত বিশ্বাসে পরিণত হয় তখন এটি সংস্কৃতি এবং রাজনীতিতে প্রথিত হয় এবং নিয়ন্ত্রণের একটি হাতিয়ারে পরিণত হয়। ইসরায়েলি নেতারা হুমকিকে বাড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ এবং বশীভূত রাখেন। অন্যদিকে ঐতিহাসিক স্মৃতি এবং নাৎসি গণহত্যার স্মৃতি ইসরায়েলিদের সম্মিলিত অবচেতনকে সর্বদা জীবন্ত রাখে। এই স্মৃতি যে কোনো নতুন বিপদকে বাস্তবের চেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে করছে এবং সমাজ সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। 2024 সালের নতুন গবেষণায় দেখা গেছে যে গাজা যুদ্ধ এবং ইরানের সাথে সরাসরি সংঘাতের পর ইসরায়েলিদের মধ্যে হতাশা এবং উদ্বেগের হার দ্বিগুণ হয়েছে। জনসংখ্যার প্রায় 30% পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে এবং 40%-এরও বেশি বিষণ্ণতায় ভুগছে। ইসরায়েলের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাও সাড়া দিতে অক্ষম। উত্তর ও দক্ষিণ ইসরায়েলের অনেক বাসিন্দা দেশ ত্যাগ করেছে এবং ইসরায়েলের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনসংখ্যা অর্ধ মিলিয়নে পৌঁছেছে। অপরদিকে যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্র হুমকি বৃদ্ধির সাথে সাথে, বিশেষ করে গাজা যুদ্ধ এবং ইরানের সাথে সরাসরি সংঘাতের পর, নিরাপদ কক্ষগুলি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, এমনকি পারিবারিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু পরিসংখ্যান দেখায় যে 2024 সালের শেষ নাগাদ মাত্র 56% ইসরায়েলি বাড়তি এই ধরনের কক্ষ থাকবে এবং এটি বেশিরভাগই ধনী এলাকায়, পুরাতন বসতিগুলিতে নয়। একই সময়ে সামরিক মহড়া ভারত পাকিস্তানে। যুদ্ধের দামামা কি ফের বেজে উঠল? গুজরাট ও রাজস্থানের পশ্চিমা সীমান্তে 3 বাহিনী নিয়ে সামরিক মহড়া শুরু করেছে ভারত। পাকিস্তান লাগোয়া পশ্চিম সীমান্ত, পাকিস্তানের সিন্ধু প্রদেশ এবং গুজরাটের মধ্যে সার্ক্রিক অঞ্চল থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত অঞ্চল জুড়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ত্রিশূল নামে এই মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অপারেশন সিন্দুরের পর সবচেয়ে বড় সামরিক মহড়া বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ঠিক এই সময়ে পাকিস্তানের নৌবাহিনীও সামরিক মহড়া শুরু করেছে। উত্তর আরব সাগরে নৌবাহিনীর এই মহড়া শুরু হয়েছে রোববার থেকে। বুধবার সেটি শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড্যানিয়েল সাইমন যুদ্ধ মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিবিড় নজর রাখেন। ভারত ও পাকিস্তানের সামরিক মহড়ায় এই বিশেষজ্ঞ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারত তার 3 বাহিনীর চলমান সামরিক মহড়ার জন্য আকাশ সীমাকে সংরক্ষণ করেছে। আবার সেই অঞ্চলে পাকিস্তান ফায়ারিং এক্সারসাইজের জন্য নাভাল নেভিগেশন অ্যালার্ট জারি করেছে। সেনাবাহিনীর যৌথ মহড়ার উদ্দেশ্য 2 সপ্তাহের জন্য এই অঞ্চলের আকাশ সীমাকে সংরক্ষিত বলে ঘোষণা করেছে ভারত। দুই দেশের এই মহড়ায় ভৌগোলিক এলাকার ওভারল্যাপিং সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন সাইমন। তিনি লিখেছেন, মহড়ার ভৌগোলিক এলাকা থেকে একে অপরের অনুশীলন এলাকার মধ্যে পড়লেও দুই পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করবে যে কোনো ঘটনা ছাড়াই পেশাদার উপায়ে কাজ সম্পন্ন হবে। পাকিস্তান থেকে বিবিসির সংবাদদাতা রিয়াজ সোহেল জানিয়েছেন, আরব সাগরে মহড়া শুরু করেছে পাকিস্তান নৌবাহিনী। করাচিতে শুরু হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপো অ্যান্ড কনফারেশন অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের নৌবাহিনী জানায়, এই এক্সপোতে 44টা দেশ থেকে 133 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। দেশটির নৌবাহিনী এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, আন্তর্জাতিক আইনে বলা হয় যে কোনো মহড়ার জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে বিমান চলাচলের সতর্কতা জারি করা হয় এবং এই মহড়ার জন্য সেই সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এলাকার ফরওয়ার্ড পোস্টগুলো পরিদর্শন করেছিলেন। পাকিস্তানি নৌবাহিনীর একজন মুখপাত্র জানায়, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ অপারেশনাল প্রস্তুতি এবং যুদ্ধ সক্ষমতা পর্যালোচনা করতেই তিনি পরিদর্শনে গিয়েছিলেন। 3টি আধুনিক
2400 টিভি হোভারক্রাফট পাকিস্তান নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনেক অঞ্চলেই পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা এবং অভিযান চালানোর ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে। নৌবাহিনীর ওই মুখপাত্র জানায়, পাকিস্তানি নৌবাহিনীর প্রধান তার ভাষণে উল্লেখ করেছেন যে সার ক্রিক থেকে জিওয়ানি পর্যন্ত কিভাবে তাদের সার্বভৌমত্ব এবং সমুদ্র সীমানার প্রতি ইঞ্চি রক্ষা করতে হয় তা তাদের জানা আছে। সমুদ্র থেকে শুরু করে উপকূল পর্যন্ত পাকিস্তানি নৌবাহিনীর সক্ষমতা তাদের অটল মনোবলের মতোই মজবুত। ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার শঙ্কা, ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাশিয়া, জানালো ক্রেমলিন। রাশিয়া জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দেশটি ভেনেজুয়েলার সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানান। রুশ সংবাদ সংস্থা তাস-এর বরাতে পেসকভ বলেছেন, আমাদের ভেনেজুয়েলার সঙ্গে নিয়মিত কর্ম সম্পর্ক রয়েছে। তিনি আরো জানান, মস্কো কারাকাসকে কোনো নির্দিষ্ট সহায়তা দিচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান পেসকভ। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা, সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বৃহৎ সামরিক উপস্থিতি গড়ে তুলেছে, যা ওয়াশিংটনের দাবি অনুযায়ী মাদক বিরোধী অভিযানের অংশ। এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 14টি নৌকাকে টার্গেট করা হয়েছে এবং 61 জন নিহত হয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করেছে। একই সঙ্গে রাশিয়া ভেনেজুয়েলা নেতৃত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাশিয়া ভেনেজুয়েলা কৌশলগত অংশীদারিত্ব, গত মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মস্কোতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় দুই দেশ অর্থনীতি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। ক্রেমলিনের অবস্থান, পেসকভের ভাষ্য অনুযায়ী রাশিয়া চায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক এবং নতুন কোনো সংঘাতের সৃষ্টি না হোক। রাশিয়া বলছে, ক্যারিবীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপরিহার্য। সূত্র তাস, রয়টার্স, আল জাজিরা। চীনা ও রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলোকে অকেজো করতে মহাকাশে নতুন অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী শীঘ্রই মিডল্যান্ডস এবং রিমোট মডিউলার টার্মিনাল সহ নামে দুটি নতুন স্যাটেলাইট জ্যামিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এই সিস্টেমগুলো মূলত চীনা ও রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলোকে সাময়িকভাবে ব্লক বা জ্যাম করার জন্য তৈরি করা হয়েছে। স্পেস ফোর্সের তথ্য অনুযায়ী নতুন সিস্টেমগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকবে এবং দূর থেকে পরিচালনা করা যাবে। এগুলো মূলত চীনের ক্রমবর্ধমান মহাকাশ ভিত্তিক হুমকিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বর্তমানে চীনের কমপক্ষে 1189টিরও বেশি কৃত্রিম উপগ্রহ রয়েছে, যার মধ্যে অন্তত 510টি গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কাজে ব্যবহার করা হয়। এই উপগ্রহগুলো চীনের জন্য মার্কিন বিমানবাহী নৌবাহিনী, অভিযাত্রী বাহিনী এবং বিমান উইংগুলোকে ট্র্যাক করতে সহায়তা করে। L3Harris টেকনোলজিস প্রতিষ্ঠানের তৈরি মিডল্যান্ডস সিস্টেমটি প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। এটি বর্তমানে চূড়ান্ত প্রশিক্ষণ, লাইভ ফায়ার এক্সারসাইজ এবং মিশন রিহার্সালের পর্যায়ে রয়েছে। স্পেস অপারেশন কমান্ড এই সিস্টেমটি চলতি অর্থ বছরের মধ্যে কার্যকর করার আশা করছে। এই নতুন ব্যবস্থা মোতায়েন মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাকাশ বিরোধী সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া এই প্রস্তাবকে ইতিবাচক সাড়া দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে কাতারে গিয়ে প্রেসিডেন্ট জারদারি দেশটির আমিরের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে তিনি এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি তুলে ধরেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি কাতারের গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, শেখ তামিম এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন বলে উল্লেখ করেছেন তিনি। এই বৈঠকের কিছুদিন আগে পাকিস্তান মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। গত 17 সেপ্টেম্বর স্বাক্ষরিত সেই চুক্তির জন্য কাতারের আমির পাকিস্তানকে অভিনন্দন জানায়। পাকিস্তানের বৈদেশিক প্রতিরক্ষা নীতিতে এক ধরনের ভারসাম্য বজায় রাখার প্রবণতা দেখা যায়। দেশটির প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ। এমন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে কাতারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্কের মধ্যেও পাকিস্তানের এই নতুন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা চুক্তির প্রভাবের পাশাপাশি দুই নেতার বৈঠকে কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে প্রস্তাবে। এছাড়া সাম্প্রতিক
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাতের মধ্যস্থতা করায় প্রেসিডেন্ট জারদারি কাতারের আমিরকে ধন্যবাদ জানান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মুসলিম নিধনে ভারত ইসরায়েলের পরকীয়া প্রেম তুঙ্গে, যে ষড়যন্ত্রের ফন্দি আঁটছে মোদি নেতানিয়াহু। ভীতু, প্রতারক আর অভিশপ্ত এক জাতি, ইসরায়েল জুড়ে মানসিক জরুরি অবস্থা জারি। একই সময়ে সামরিক মহড়া ভারত পাকিস্তানের, যুদ্ধের দামামা কি ফের বেজে উঠল? ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার শঙ্কা, ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাশিয়া, জানালো ক্রেমলিন। চীনা ও রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলোকে অকেজো করতে মহাকাশে নতুন অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র। সৌদির পর এবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব পাকিস্তানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।